আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৬ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। মুখে দিয়েই আমার ১২টা বেজে গেল। বেসিনে গিয়ে ফেলানোর সময় নেই, ওখানেই থু করে ফেলতে চাইলাম। তখনই হঠাৎ ঈশা ছুটে এসে আমার মুখ চেপে ধরে বলে, না না না, ফেলে দেওয়া চলবে না। অনেক শখ না চুমকির হাতের কফি খাওয়া, সকাল সকাল ঘুম থেকে উঠে চুমকির হাতের চা খাওয়া। এটা আমার হাতের শেষ কফি, না খেয়ে ফেলে দেওয়া চলবে না। এদিকে আমার বমি উঠে আসছে, কিন্তু এসে আমার মুখ চেপে ধরেই আছে, ছাড়ার কোনো নামগন্ধই নিচ্ছে না। মেয়েটি চাইছে কি, আর এমন আচরণের মানে কি? আমি বাধ্য হলাম কফিটা গিলে খেতে। কফিটা গিলে খেতে আমার গলা জ্বলে যাচ্ছে। ঈশা এবার আমার মুখ ছেড়ে দিয়ে বলে, কি কেমন লাগলো কফি? আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, ঝালে আমার মুখ জ্বলে যাচ্ছে। চোখ মুখ লাল হয়ে চোখ থেকে পানি পড়ছে। আমি কোনো রকমে বললাম, প্লিজ একটু মিষ্টি জাতীয় কিছু এনে দাও না। ঈশা বলে, কেন? আমি কেন এনে দেব? চুমকিকে ডেকে বলুন নিয়ে আসতে। আমি বললাম, আমি আর বলবো না চুমকিকে চা আনতে, তোমাকেই বলবো। ঈশা আর দেরি করলো না, নিচে গিয়ে ফ্রিজ থেকে আমার জন্য মিষ্টি নিয়ে এলো। আমার হাতে দিতেই আমি গপাগপ ৩-৪টা মিষ্টি খেয়ে ফেললাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে আমার ঝাল কমে গেল। আমি বললাম, কিচেনে আর মরিচ ছিল নাকি কফিতে সবগুলো ঢেলে দিয়েছিলে? তুমি জানো আমি ঝাল খেতে পারি না, তারপরও তুমি এমনটা করলে? এটা কিন্তু একদম ঠিক করলে না। মেয়ে মানুষ মনে করে আমি তোমাকে সম্মান করি বলে তুমি তার ফায়দা উঠাচ্ছ। যখন তখন আমাকে অপমান করো, আমাকে থাপ্পড় মারো, এসব কিন্তু আমার ইগোতে লাগেই। এই বলে আমি উঠে গিয়ে সোফায় শুয়ে পড়লাম। ঈশা কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। ঈশা মনে মনে বলে, সবে তো শুরু করলাম তোমাকে জ্বালানো, তুমি আমার সাথে। এটা মনে আসতে ওর চোখ জলে ছলছল করে উঠল। তারপর গিয়ে বিছানায় শুয়ে পড়ল। এভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। এই কয়দিন ঈশা আমার সাথে ভালো করে কথা বলেনি। জানি না ওর মনে কি চলছে। আমার ঘটনা শোনার পর থেকে ও কেমন করে যেন আমার দিকে তাকায়। সব শুনে আমাকে কিছুই বলল না, ভালো মন্দ কোনো কথাই বলেনি, এমনকি তার সাথে কি হয়েছে সেটাও বলেনি। আমিও আর জিজ্ঞেস করিনি। একদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি খাটে বসে বসে অফিসের কিছু ফাইল দেখছিলাম। ঈশা আমার জন্য কফি নিয়ে এসে আমার সামনে বসে। আমি কিছু না বলে কফিতে চুমুক দিচ্ছি আর নিজের কাজ করছি। ঈশা আমার দিকে তাকিয়ে বসে আছে। আমি বললাম, কি ব্যাপার, কিছু কি বলবে? ঈশা বলে, অনেক ভেবে দেখলাম, আমার মনে হয় এবার বলা উচিত আপনাকে। আমি বললাম, কি? ঈশা বলে, আপনি জানতে চেয়েছেন না আমার জীবনে কি ঘটেছে, সেটাই বলতে চাই। আমি ওর কথা শুনে ফাইল বন্ধ করে ওর দিকে তাকিয়ে রইলাম। ঈশা কফির মগ ২ হাতে ধরে কফির দিকে তাকিয়ে আছে। আমি বললাম, বেশ তাহলে বলো, কিন্তু আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল। ঈশা বলে, কি কথা? আমি বললাম, সেদিন সব শোনার পর কোনো উত্তর না দিয়ে আমাকে থাপ্পড় মারলে কেন? ঈশা একটা দিক নিঃশ্বাস ফেলে বলে, কেন থাপ্পড় মেরেছি, কেনই বা আপনার কথার উত্তর দেইনি, সবকিছুর জবাব আজ আপনি পেয়ে যাবেন। আজ আমি আপনাকে যে ঘটনা শোনাতে যাব তার মধ্যে সব উত্তর লুকিয়ে আছে। ঈশার কথা আমার কিছুই বোধগম্য হচ্ছে না। কি বলছে ও? কিছুই মাথায় ঢুকছে না। আমি বললাম, বেশ তাহলে বলো, কি হয়েছিল তোমার সাথে? ঈশা বলে, আপনার কাজ শেষ হয়ে থাকলে তাহলে চলুন ছাদে যাই। আমি কিছু না বলে ফাইলগুলো গুছিয়ে ওকে নিয়ে ছাদে চলে এলাম। দুজনের হাতে দুটো কফির মগ। আজ দুজন চেয়ারে না বসে পাশাপাশি দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ সময় চুপচাপ কেটে গেল। ঈশা কোনো কথা বলছে না। আমি বললাম, এবার শুরু করো। ঈশা বলে, বলছি, আসলে কি জানেন, সেই ঘটনা মনে হলে আমার আত্মারাম কেঁপে ওঠে, সবকিছু কেমন যেন গুলিয়ে যায়। বলতে গেলে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। যাই হোক, আসল ঘটনা বলি। আমার সাথেও আজ থেকে ৩ বছর আগে ঘটনাটা ঘটে। এটা শুনে আমি একটু অবাক হলাম। আমার সাথেও ৩ বছর আগে ঘটনাটা ঘটে, ওর সাথেও ৩ বছর আগে ঘটনাটা ঘটেছে, এটা কি করে হতে পারে? আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, কি বলছো? তোমার সাথেও ৩ বছর আগে ঘটনাটা ঘটেছে? এতটা মিল কিভাবে হতে পারে? ঈশা বলে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কি হয়েছিল সেটা আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন। এখন চুপচাপ আমার কথাগুলো শুনুন। কলেজে পড়ার সময় আমার একটা মেয়ের সাথে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। মেয়েটির নাম ছিল নেহারিকা। নেহারিকার বাড়ি ছিল খাগড়াছড়ি। সে ঢাকাতে হোস্টেলে থেকে পড়াশোনা করত। কলেজ, ইউনিভার্সিটি আমরা দুজন একসাথেই পড়েছি। বেশ ভালোই দিন যাচ্ছিল আমাদের। আমার ইচ্ছে ছিল পড়াশোনা সম্পূর্ণ কমপ্লিট করব, কিন্তু ওর মা বাবা ওকে আর পড়াতে চায় না, তাই তাড়াতাড়ি ওর জন্য পাত্র দেখা শুরু করলো। নেহারিকা দেখতে খুবই সুন্দরী ছিল। প্রথমবার যে পাত্রপক্ষ দেখতে এসেছে তাদের পছন্দ হয়ে গেল নেহারিকাকে। ছেলেদের কোনো দাবি দাবা ছিল না বলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেললো। আমাকে কার্ড দিয়ে ইনভাইট করলো, কিন্তু এদিকে আমার মা বাবা আমাকে একা ছাড়বে না। তাই নেহারিকা আর ওর বড় ভাই আমাকে নিতে ঢাকায় আসলো। অনেক রিকোয়েস্ট করে মা বাবাকে রাজি করালো। নেহারিকা বলে, আন্টি আপনি চিন্তা করবেন না, ঈশাকে যেভাবে নিয়ে যাচ্ছি ঠিক সেভাবে দিয়ে যাব। এসব বলে কয়ে আমাকে নিয়ে গেল। আমি মা বাবার একমাত্র মেয়ে বলে আমাকে একা কোথাও যেতে দেয় না, তাই সেরকম কোথাও ঘোরা হয়নি আমার। একা কোথাও বেরোতেই পারি না, ঘুরবো কোত্থেকে? নেহারিকার বিয়ে উপলক্ষে সেই সুযোগটা পেয়ে গেলাম। ভেবে নিলাম এবার একটু ঘুরে নেওয়া যাবে। খাগড়াছড়ি থেকে কক্সবাজার বেশি দূর না। আমার অনেক দিনের শখ ছিল কক্সবাজার ঘুরতে যাব। ভেবে ঠিক করে রাখলাম নেহারিকার বিয়ে চুকে গেলেই কক্সবাজার ঘুরতে যাব, তবে একা, কাউকে সঙ্গে নিয়ে নয়। যখন আমি নেহারিকাকে এই কথা বললাম তখন সে আমাকে সোজা না করে দেয়। কারণ আমার যদি কোনো কিছু হয়ে যায় তখন আমার মা বাবাকে কি জবাব দেবে, তাই সে অনেক আপত্তি করে। কিন্তু আমিও নাছর বান্দা, ছাড়ার পাত্রী না। আমি যখন ডিসিশন নিয়েছি যাবই, তখন আমি গিয়েই ছাড়বো।
কিন্তু আমি কি করে জানবো আমার জন্য কি ওয়েট করছে? অনেক জোরাজোরি করে শেষমেশ রাজি করালাম। ওর বিয়ের 2 দিন পর আমি কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিলাম। অবশ্য ওরাই আমার জন্য হোটেল বুক করে দেয়, সবকিছু ম্যানেজ করে দিয়েছিল যাতে গিয়ে আমার কোনো সমস্যা না হয়। আমার জন্য ভালো একটা হোটেল বুকিং করেছিল। হোটেলের নাম ছিল লং বিচ হোটেল। ঈশার মুখ থেকে হোটেলের নামটা শোনার সাথে সাথে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। আমি কথা না বলে পারলাম না। আমি বললাম, লং বিচ হোটেল? আরে ওই হোটেলে তো আমরাও ছিলাম। ঈশা বলে, তারপর শুনুন কি হয়েছে। আমার ভাগ্যটা মনে হয় খারাপ ছিল। মাঝ রাস্তায় বাস নষ্ট হয়ে যায়। সেখানে প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যায় বাস ঠিক করতে। তাই হোটেলে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যায়। সেদিন আর সাগর পার দেখা হলো না। শরীরটা খুব টায়ার্ড ছিল। তাই রিসেপশন থেকে 106-এর চাবিটা নিয়ে উপরে চলে গেলাম। আমার জন্য সেই রুমটাই বুক করা ছিল। রুম নাম্বার 106-এর কথা শুনে আমি ঘামতে শুরু করলাম, কারণ আমার সাথে সেই ঘটনাটা ওই রুমেই হয়েছে। ঈশা বলে যাচ্ছে, আমার একা থাকার অভ্যাস আছে, তাই আমার একা থাকতে কোনো সমস্যা হয়নি। সন্ধ্যার পর কি মনে হতে একটু বেরিয়েছিলাম। আশেপাশে কিছুটা ঘুরে আবার রুমে চলে এলাম। নিজের রুম মনে করে মনের ভুলে দরজা লক করতে ভুলে গেছি। মনেই ছিল না আমি যে দরজা লক করিনি। বাইরে থেকে আসার সময় খাওয়া দাওয়া কমপ্লিট করেই এসেছিলাম। তাই আর দ্বিতীয়বার বাইরে যাওয়ার প্রয়োজন ছিল না। শরীরে ক্লান্তি থাকার কারণে ঘুম ঘুম পাচ্ছিল, তাই শোয়া মাত্রই ঘুমিয়ে গেছি। কিন্তু আমি কি করে জানবো এই রাত আমার জন্য কাল রাত হয়ে আসবে? রাত তখন কয়টা বাজে আমি জানি না। হঠাৎ আমার উপর কিছু একটা এসে পড়লো। যেটা পড়েছে সেটা কি বুঝতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগলো, কারণ পুরো ঘর অন্ধকার ছিল। তার উপর আচমকা ঘুমের মাঝে কিছু এসে পড়াতে ব্যথাও পেয়েছিলাম খুব। কিছু মুহূর্তের জন্য জ্ঞানশূন্য হয়ে গিয়েছিলাম আমি। বেশ কিছুক্ষণ পর বুঝলাম আসলে এটা কোনো বস্তু না, একজন মানুষ আমার উপর পড়েছে। আমি তৎক্ষণাৎ তাকে সরিয়ে দিয়ে উঠতে যাব, কিন্তু তার আগেই লোকটা আমার জামা ধরে টান মারে। জামাটা কিছুটা ছিঁড়ে যায় আর আমিও টাল সামালতে না পেরে লোকটার উপর পড়ে যাই। লোকটি তখনই আমাকে নিচে ফেলে আমার বুকের উপর উঠে বসে, 2 হাত বিছানার সাথে চেপে ধরে। আমি অনেক কাকুতি মিনতি করেছি, অনেক অনুরোধ করেছি, কিন্তু লোকটি আমার কথা শোনেনি। লোকটি যে মাতাল ছিল তা আমি বেশ বুঝতে পারছি, কারণ তার কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল। স্পষ্টভাবে কথাই বলতে পারছে না। লোকটার শরীরে অমানবিক শক্তি। এতক্ষণ ধস্তাধস্তি করে এটা বুঝতে পারলাম। লোকটি কোনো পালোয়ানের থেকে কম না। তার সামনে আমি আমার শক্তি খুবই নগণ্য, তার তুলনায় কিছুই না। আমি লোকটিকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করছিলাম, তাই সে রেগে আমার মুখে 2টো ঘুষি মারে। তাতেই আমার হাল খারাপ হয়ে যায়, একদম নিতিয়ে পড়ি। কথা বলারও শক্তি হারিয়ে ফেলি। নাক থেকে গলগল করে রক্ত পড়ছে, ঠোঁট ফেটে সেখান থেকেও রক্ত পড়ছে। সেদিকে লোকটির কোনো খেয়াল নেই। এই সুযোগে লোকটি আমার পরনের কাপড় সব টেনে টেনে ছিঁড়ে ফেললো। একসময় আমাকে পুরো বিবস্ত্র করে দিল। তারপর ওই মানসরূপী জানোয়ারটা ধীরে ধীরে তার ঠোঁট নামিয়ে আনলো আমার ঠোঁটের উপর। এক হাতে চেপে ধরে আছে আমার 2 হাত, অন্য হাতে চেপে ধরে আছে আমার বুক। সেখানে জোরে জোরে চাপ সৃষ্টি করতে লাগলো। কাটা ঠোঁট চুষে চুষে তার রক্ত নিবারণ করতে লাগলো, যেন একটা পিশাচ। ঠোঁট ছেড়ে দিয়ে আমার গলায় বুকে কিস করতে লাগলো, সাথে জোরে জোরে কামড়। এদিকে আমি ব্যথায় যন্ত্রণায় ছটফট করছিলাম। লোকটির একটু দয়া হলো না, সে তার মতো কাজ করে যাচ্ছে। তারপর কি হয়েছে আমি আর পারবো না বলতে। সারা রাত পৈশাচিক নির্যাতন করেছে আমার উপর। 10 জনের কাজ সে একাই করেছে এক রাতে। একটা মেয়েকে 10 জন রেপ করলেও এতটা নৃশংস হয় না, যতটা নৃশংসভাবে আমাকে নির্যাতন করেছে ওই লোকটা। আমি পারিনি নিজেকে বাঁচাতে। তখন যদি আমার মরণ হয়ে যেত তাহলেই হয়তো ভালো হতো। সেদিন কি রাত ছিল জানেন? জুম্মা রাত, মানে বৃহস্পতিবার শেষ, শুক্রবার আগমন। তাকেই আমরা জুম্মা রাত বলি। যাক সেসব কথা। তখন আমি হয়তো লোকটাকে চিনতে পারিনি, কারণ ঘর অন্ধকার ছিল। সকালেও চিনতে পারিনি, কারণ আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কিন্তু তাকে এখন আমি চিনতে পেরেছি। সে তার অপরাধ নিজের মুখে স্বীকার করেছে। সে হলো আপ। কথাটা পুরোটা শেষ করতে পারলো না। তার আগে হঠাৎ ঈশার পিছন থেকে জোরে একটা চিৎকার ভেসে এলো। ঈশা তৎক্ষণাৎ পিছন ফিরে তাকায়, তাকিয়ে দেখে আমি নেই। দৌড়ে ছাদের কার্নিশে এসে নিচের দিকে তাকিয়ে দেখে আমি পড়ে আছি রক্তাক্ত অবস্থায়। এটা দেখে ঈশা জোরে চিৎকার দিয়ে নিচে চলে আসে। আসার সময় মা বাবাকেও ডেকে নিয়ে আসে। আসলে আমি নিজের ইচ্ছে লাফ দেইনি। ঈশার কথা শুনতে শুনতে পিছনের দিকে হাঁটছিলাম। কখন যে সামনের দিকে তাকিয়ে পিছু পা হাঁটতে হাঁটতে ছাদের কার্নিশে চলে এসেছি বুঝতেই পারিনি। তখনই টাল সামালতে না পেরে পড়ে যাই। এদিকে মা বাবা এসে আর চুমকি ছুটে আসে বাড়ির বাহিরে। এসে দেখে আমি পড়ে আছি, মাথা ফেটে গেছে, সেখান থেকে রক্তে ভেসে যাচ্ছে চারিপাশ। তখন আমার কোনো জ্ঞান ছিল না। ঈশা তাড়াতাড়ি ফোন বের করে হসপিটালে ফোন দিতে চায়, কিন্তু সে এতটাই ভয় পেয়েছিল যে হাত থরথর করে কাঁপছে। অবিরত কেঁদেই চলেছে, ফোন করতে গিয়েও পারছে না। বারবার হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে। এটা দেখে বাবা ফোনটা উঠিয়ে হসপিটালে ফোন করে। চুমকিকে বলে ঈশাকে শান্ত করতে। বেশ কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, আমাকে নিয়ে যায়। সাথে মা বাবা ঈশা চুমকিও আসে। অ্যাম্বুলেন্সের ভেতর মা আমার হাত ধরে কান্না করেই যাচ্ছে। ঈশা কান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। আসলে ও মনে করেছে আমি নিজের ইচ্ছা লাভ দিয়েছি, মানে আমি সুইসাইড করতে চেয়েছি। ঈশা মনে মনে বলে, আপনি কেন করলেন এমন? আমি তো চাইনি এমন কিছু। আমাকে একটিবার জিজ্ঞেস করতে পারতেন আমি কি চাই। আমি আপনার মৃত্যু কামনা কখনোই করতাম না,
কেন করলেন আপনি এমন? একবারও মা বাবা আমার কথা ভাবলেন না? এদিকে বাবা মা আর ঈশাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, সাথে চুমকিকেও, কারণ সেও কান্না করছে। সে যে আমাকে বড় ভাইয়ের মতো ভালোবাসে। প্রায় 15-20 মিনিট পর অ্যাম্বুলেন্স হসপিটালে প্রবেশ করে, সাথে সাথে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মাথা অনেকটা ফেটে গেছে, শরীরের অন্যান্য জায়গা কেটে গেছে, হাত পায়ের হাড় ভেঙেছে কি না সেটা এক্সরের পরে জানা যাবে। রাত 10টা থেকে রাত 2টো পর্যন্ত অপারেশন চলল, কারণ মাথার আঘাত খুবই গুরুতর ছিল। সেখান থেকে কোনোভাবে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। অনেক কষ্ট কোনো রকম রক্ত বন্ধ করে ব্যান্ডেজ করে দিল। এক হাতে স্যালাইন, অন্য হাতে রক্তের পাউন্ড লাগিয়ে দিল। হাতে পায়ে বুকে যেসব জায়গায় কেটে গেছে সেগুলো মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। ডান হাত ভেঙে গেছে। মোট কথা আমার অবস্থা খুবই ক্রিটিক্যাল। অপারেশন কমপ্লিট করে আমাকে আইসিইউতে শিফট করলো। এদিকে বাইরে সবাই বসে আছে, ডাক্তারের জন্য অপেক্ষা করছে। বাবা ঈশার পাশে বসে বলে, বোমা এভাবে কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা রাখো। আমাকে একটু খুলে বলো তো কি হয়েছিল? ঈশা কান্না করতে করতে বলে, বাবা আমি নিজেও জানি না কি হয়েছিল। আমি আর উনি তো ছাদে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। উনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন, তারপর হঠাৎ কি থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না, এই বলে আবার কান্না করে দিল। বাবা আবার ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করলো, কিন্তু ঈশা কান্না করেই যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারছে না। কেন এমন হলো সেটাও মা বাবাকে খুলে বলতে পারছে না। নেহাত সবকিছু ফাঁস হয়ে যাবে তাই সব কথা চেপে গেল, কিন্তু মনকে কোনোভাবেই বোঝাতে পারছে না। ঈশা মনে মনে বলে, হে আল্লাহ, আমার সাথে উনি যা করেছে করেছে, কিন্তু তুমি ওনাকে বাঁচিয়ে দাও। আমার জন্য ওনার মা বাবার বুক খালি না হোক, আমার জন্য কোনো মা তার সন্তানকে না হারাক। আমি জানি উনি অপরাধী, তাই বলে এত বড় শাস্তি তুমি ওনাকে দিও না। হে আল্লাহ, ওনাকে বাঁচিয়ে দাও। এরই মধ্যে ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তারকে দেখে বাবা মা ঈশা আর চুমকি দৌড়ে গেল। বাবা বলে, ডক্টর সাহেব আমার ছেলেটা ও এখন কেমন আছে? ডক্টর বলে, দেখুন এখন কিছু বলা যাচ্ছে না, রোগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। দোতলার ছাদ থেকে ইট আর লোহার স্তূপের ওপর পড়া কোনো সহজ ব্যাপার না। এখনও যে ওনার শ্বাস চলছে সেটাও অনেক বড় ব্যাপার। তা না হলে যে জায়গায় পড়েছে সেখান থেকে কোনো মানুষ জীবিত ফিরে না। যে ইনজুরিটা মাথায় হয়েছে সেখান থেকে তো রক্ত পড়াই বন্ধ হচ্ছে না। অনেক কষ্টে রক্ত পড়া বন্ধ করেছি। শরীরের জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেগুলো সেলাই করে ব্যান্ডেজ করা হয়েছে। ডান হাত ভেঙে গেছে, সেটাও ব্যান্ডেজ করা হয়েছে। যতটুকু আমাদের সাধ্য আমরা ততটুকু করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা একটা কথা বলুন তো, উনি দোতলা থেকে পড়ে গেলেন কিভাবে? কোনো সুইসাইড কেস না তো? বাবা বলে, না না সেরকম কিছু না, আমাদের ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি, সুইসাইড করতে যাবে কেন? রাতে কফি খেতে ছাদে উঠেছিল, ছাদে রেলিং নেই, হয়তো ভুলবশত পা পিছলে পড়ে গেছে। ডক্টর বলে, যাই হোক এখন দোয়া করুন 24 ঘন্টার ভিতরে যেন জ্ঞান ফেরে, তা না হলে রোগী কোমায় যাওয়ার সম্ভাবনা আছে। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের মুখে সব শোনার পর সবাই যেন মুচড়ে পড়ল। সবার থেকে চোখের পানি আড়াল করে বাবা অন্যদিকে ফিরে কান্না করছে। বাবা কান্না করছে দেখলে মা আরো ভেঙে পড়বে, তাই ঈশা মুখে কিছু না বললেও বুকের ভিতর ফেটে যাচ্ছে ওর। কি থেকে কি হয়ে গেল, কেন যে বলতে গেলাম, না বললেই হয়তো ভালো ছিল। ওনার যদি কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। সারা রাত ধরে সবাই আইসিইউর বাইরে বসেছিল। সকালের দিকে আমার শ্বশুর শাশুড়ি খবর পেয়ে চলে আসে। মা বাবাকে দেখে ঈশা যেন ভরসা পেল। ওনাদেরকে দেখে ঈশা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ঈশা কেন যে এত কান্না করছে আমার জন্য সেটা সে নিজেও জানে না। কিসের এত টান আমার জন্য ওর? তাহলে কি আমাকে সে ভালোবাসে? আসলে না, তার ভয় আমার যদি কিছু হয়ে যায় সে ভয়ে সে কান্না করছে। কি অদ্ভুত না? যাই হোক, আমার শাশুড়ি ঈশার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। মা বাবা আসতে ঈশা একটু বল পায়। সে আমার মাকে বলে, মা আপনারা বাড়িতে চলে যান, এখানে থাকলে আপনারা অসুস্থ হয়ে পড়বেন, আমি বরং এখানে থাকি, আপনারা একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে না হয় আসবেন। বাবা বলে, না বৌমা, তুমি তোমার শাশুড়ি এবং তোমার মা বাবাকে নিয়ে বাড়িতে চলে যাও, আমি বরং এখানে থাকি। কিন্তু ঈশা শুনতে রাজি না। সে জোর করে সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয়, শুধু চুমকিকে ওর সাথে রেখে দেয়। সারাদিন আইসিইউর বাইরে পায়চারি করে আর বেঞ্চে বসে কাটিয়ে দিল ওরা দুজন। ঈশা কিছুক্ষণ পরপর আইসিইউর দরজার সামনে দাঁড়িয়ে কাচের আয়নায় চোখ রেখে আমাকে দেখত। ঈশার কাণ্ড দেখে চুমকি হঠাৎ প্রশ্ন করলো, ভাবি তুমি ভাইয়াকে খুব ভালোবাসো তাই না? চুমকির মুখে এমন কথা শুনে ঈশা কিছুটা চমকে যায়। কি বলবে ভেবে পায় না, তাই মাথা নিচু করে বসে আছে। চুমকি বলে, তুমি না বললেও আমি বুঝতে পারছি ভাবি, তুমি ভাইয়াকে কতটা ভালোবাসো। কাল রাত থেকে দেখে যাচ্ছি তুমি কান্না করেই যাচ্ছ, তোমার চোখে জল এখনো চকচক করছে। সকাল থেকে এই পর্যন্ত কিচ্ছু খাওনি, এর মানে কি এটা দাঁড়ায় না তুমি ভাইয়াকে ভালোবাসো? চুমকির কথা শুনে এবার ঈশা চোখ রাঙিয়ে তাকালো চুমকির দিকে। ঈশার চোখ মুখ দেখে চুমকি বলে, সরি ভাবি, তোমাদের ব্যক্তিগত কথা বলা আমার উচিত হয়নি। এই বলে চুপ হয়ে যায়। এরই মধ্যে মা বাবা এমনকি আমার শ্বশুর শাশুড়ি হসপিটালে চলে আসে। তারা আসতেই চুমকি আর ঈশাকে বাড়িতে পাঠিয়ে দেয়। ঈশা বাড়িতে এসে ঝটপট গোসল করে ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা বানিয়ে 1-1.5 ঘন্টা পর আবার হসপিটালে চলে আসে। সবাইকে নাস্তা খাইয়ে রাতের দিকে আবার জোর করে বাড়িতে পাঠিয়ে দেয়, কারণ ওনাদের বয়স হয়েছে, এখানে থাকলে রোগীদের দেখতে দেখতে এমনি অসুস্থ হয়ে পড়বে। তাই সারা রাত চুমকি আর ঈশা থেকে গেল হসপিটালে। ঈশা একা থাকতে পারতো, কিন্তু চুমকি থাকলে ওর জন্য একটু ভালো হয় আর কি, কথা বলার জন্য একজন মানুষ থাকলো পাশে। এদিকে ডাক্তারের বলা 24 ঘন্টা পেরিয়ে আরো 12 ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো আমার জ্ঞান ফিরছে না।
সবাই ভেবে নিল আমি কোমায় চলে গেছি, তাই আমাকে আইসিইউ থেকে কেবিনে শিফট করলো। বাড়ির সবাই এখন হসপিটালে। আমার এই অবস্থা দেখে কেউ আর বাড়ি যেতে চাইছে না। সবার মাঝে কান্নার রোল বয়ে যাচ্ছে। সকালের দিকে ডাক্তার আমাকে চেক আপ করে কথাটা বলে চলে গিয়েছিল, মানে আমি কোমায় চলে গেছি। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু তারপর আমার জ্ঞান ফিরে না। রাতে সবাই হসপিটালে থেকে গেল। আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ফিরে গেল, কারণ হসপিটালে এতজন অ্যালাউ করে না। সবাই শুয়ে বসে সময় কাটাচ্ছে। ঈশা আমার দিকে তাকিয়ে আমার সামনে বসে আছে। আমার এই অবস্থা দেখে তার বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু কেন, তার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না সে। যে জায়গায় আমার প্রতি তার ঘৃণা জন্মানোর কথা, সে জায়গায় কেন এত অনুশোচনায় ভুগছে সে, তার উত্তর সে নিজেও খুঁজে পাচ্ছে না। আমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে বসে আছে, যেন কত জন্ম আমাকে দেখেনি। রাত আনুমানিক 2টো কি 3টে হবে। হঠাৎ আমি ধীরে ধীরে চোখ খুললাম। চোখ খুলতেই ঈশার মায়াবী মুখটা চোখে পড়ল। কেমন যেন ফ্যাকাশে মলিন হয়ে গেছে মুখটা। ঈশা তখনও আমার দিকে তাকিয়েছিল। যখন আমাকে চোখ খুলতে দেখলো, তখন ওর মুখে এক চিলকে হাসি খেলে গেল। পুরো মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে চেঁচিয়ে বলে, মা বাবা, এই দেখুন, ওনার জ্ঞান ফিরেছে। ঈশার কথা শুনে সবাই সবার জায়গা থেকে ধরফরিয়ে উঠে আসলো। মা বাবার চোখে আনন্দের জল ছলছল করছে। সবাই ছুটে এসে আমার পাশে দাঁড়ালো। ঈশা ছুটে গেল ডক্টরের চেম্বারে। তখন ডক্টর চেম্বারে বসে কিছু রিপোর্ট দেখছিল। ঈশা অনুমতি না নিয়ে দৌড়ে চেম্বারে প্রবেশ করে। ঈশাকে এমনভাবে ছুটে আসতে দেখে ডক্টর কিছুটা ঘাবড়ে যায়। ঈশা হাঁপাতে হাঁপাতে বলে, ডক্টর, ওনার জ্ঞান ফিরেছে। ঈশার মুখে এই কথা শুনে ডক্টর হাঁ হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? যে জায়গায় ডক্টর হাল ছেড়ে দিয়েছে, ঘুমায় চলে গেছে বলে, সে জায়গায় কিভাবে জ্ঞান ফিরে আসতে পারে? ডক্টর অবাক হয়েই বলে, আপনি ঠিক বলছেন তো যে রোগীর জ্ঞান ফিরেছে? কোনো ভুল দেখেননি তো? ঈশা বলে, না ডক্টর, আমি নিজের চোখে দেখেছি। উনি চোখ খুলে তাকিয়েছেন। প্লিজ আপনি একটু তাড়াতাড়ি চলুন। ডক্টর আর এক মুহূর্ত দেরি করল না। তৎক্ষণাৎ ঈশার সাথে ছুটে এলো আমার কেবিনে। কেবিনে এসেই দেখে সত্যিই আমার জ্ঞান ফিরেছে। ডক্টর তাড়াতাড়ি আমার কাছে এসে বলে, দেখি আপনারা সরুন, আর এভাবে রোগীর সামনে কান্নাকাটি করবেন না, তাহলে রোগীর ক্ষতি হবে। আপনারা বরং বাইরে গিয়ে বসুন। ডাক্তারের কথা মতো সবাই বাইরে গেল। তারপর ডাক্তার আমাকে চেক আপ করে কিছুক্ষণের মধ্যে বাইরে বেরিয়ে গেল। ডক্টরকে বেরোতে দেখে বাবা বলে, ডক্টর, কেমন দেখলেন ছেলেকে? ডক্টর একগাল হেসে বলে, এখন আর কোনো চিন্তা নেই, এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে ওনার সাথে বেশি কথা বলবেন না, মাথার আঘাতে সমস্যা হতে পারে, সেদিকে সবসময় খেয়াল রাখবেন। সত্যি বলতে আপনার ছেলে বড়ই ভাগ্যবান, তাই তো ভাগ্যের ফেরে জ্ঞান ফিরেছে। তা না হলে তো আমরা আশাই ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই বলে ডক্টর চলে গেল। তারপর সবাই এক এক করে আমাকে দেখতে আসলো। প্রথমে মা, তারপর বাবা, এরপর চুমকি, কিন্তু ঈশা আমাকে দেখতে আসলো না। জানি না কেন ওর মন সায় দিচ্ছে না। মনে মনে নিজেকে খুব অপরাধী মনে করছে। ঈশা ভাবছে ঈশার জন্যই এমনটা হয়েছে, তাই সে ইতস্তত করছে ভিতরে আসার জন্য। ঈশা এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মা বলে, কিরে মা, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে গিয়ে ওকে দেখে আয়। মায়ের কথা শুনে ঈশা কি বলবে বুঝতে পারছে না, তাই আবার চুপচাপ দাঁড়িয়ে আছে। এবার বাবা বলে, বৌমা যাও, গিয়ে ওকে দেখে আসো। এবার ঈশা বাধ্য হলো আমাকে দেখতে আসতে। সে ধীর পায়ে আস্তে আস্তে কেবিনের ভেতর প্রবেশ করলো। আমি তখন চোখ বন্ধ করে শুয়ে আছি। কথা বলার বা নড়াচড়া করার কোনো ক্ষমতাই আমার নেই। ঈশা ধীরে ধীরে এসে আমার সামনে মাথা নিচু করে বসলো। আমি এক নজর দেখে আবার চোখ বন্ধ করে নিলাম। ঈশাও চুপচাপ বসে আছে, কিছু বলছে না। কি বলবে সে, কি দিয়ে শুরু করবে কথা, সেটাই যেন ভেবে পাচ্ছে না, তাই নীরবে বসে রইল। কিছুক্ষণ বসে থেকে বেরিয়ে গেল। সেই রাত কোনো রকম সবাই বাইরে বসে কাটিয়ে দিল। ভোরের আলো ফুটতেই ঈশা বলে, মা বাবা, আপনারা দুজনেই বাড়িতে চলে যান। সারা রাত এভাবে জেগে থাকলে শরীর অসুস্থ করবে আপনাদের। এখানে থেকে শরীর অসুস্থ করার কোনো মানে হয় না। আমি এখানে আছি, আপনারা চলে যান। বিকেলে না হয় আসবেন। মা বলে, কিন্তু বৌমা, তুমিও তো 2 রাত জেগে কাটিয়েছ, তোমার তো রেস্টের দরকার, তুমি বরং বাসায় চলে যাও। ঈশা বলে, না মা, আমার কিচ্ছু হবে না, আপনারা বরং চলে যান। তারপর এক প্রকার জোর করে মা বাবাকে বাড়িতে পাঠিয়ে দেয়। হসপিটালে রয়ে গেল ঈশা আর চুমকি। ওরা দুজন একটু পরপর আমাকে এসে দেখে যায়। এভাবেই কেটে গেল 1 সপ্তাহ, বাড়ি আর হসপিটাল করে। এখন আমি কিছুটা সুস্থ হয়েছি, একটু একটু কথা বলতে পারি। তবে উঠে বসার ক্ষমতা এখনো হয়নি, শরীর প্রচুর দুর্বল। ঈশা আমাকে নিজের হাতে খাইয়ে দেয়, তবে আমাদের মাঝে দরকারি ছাড়া সেরকম কোনো কথা হতো না। এরপর কেটে গেল আরও 1 সপ্তাহ। এবার আমি আরেকটু সুস্থ হলাম, নড়াচড়া করতে পারি, এমনকি উঠে ওয়াশরুমও যেতে পারি। তবে আমার আর এখানে ভালো লাগছে না। বাড়িতে যাওয়ার জন্য ছটফট করতে লাগলাম, কিন্তু ডক্টর জোরপূর্বক আমাকে আরও 1 সপ্তাহ রেখে দিল। 3 সপ্তাহ থেকে আজ আমি বাড়িতে আসলাম। এতদিন কেউ আমাকে কোনো রকম প্রশ্ন করেনি আসলে সেদিন কি হয়েছিল তা নিয়ে, কিন্তু এখন আমি যখন অনেকটা সুস্থ, তাই সবাই আমাকে জিজ্ঞেস করতে লাগলো। আমি এক কথাই বলে দিলাম যে ভুলবশত পা পিছলে পড়ে গেছি। সবাই আমার কথা বিশ্বাস করলেও কিন্তু ঈশা আমার কথা বিশ্বাস করেনি। তার ধারণা আমি সুইসাইড করতে চেয়েছি। সেও উসখুস করছে আমাকে অনেক কথা জিজ্ঞাসা করার জন্য, কিন্তু কি দিয়ে শুরু করবে বা কোথা থেকে শুরু করবে সেটাই বুঝে উঠতে পারছে না। এই কয়দিন আমি দেখেছি সে কিভাবে আমার সেবা যত্ন করেছে। এটা কি শুধু মানবতার খাতির, নাকি এর মাঝে লুকিয়ে আছে অন্য কিছু?
আমি এখনো পর্যন্ত ওর চোখে চোখ রেখে কোনো কথা বলতে পারিনি। যাই দুই একটা কথা বলেছি নিচের দিকে তাকিয়ে নয়তো অন্যদিকে তাকিয়ে। সাহস হচ্ছে না আমার ওর চোখে চোখ রাখতে। ওর সাথে যা হয়েছে সেটা কি তাহলে আমিই করেছি? কারণ সেদিন কি তারিখ ছিল বা দিনটা কি ছিল সেসব আমি কিছুই মনে রাখিনি। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। ঈশা অনেক ভেবে নিয়ে একদিন রাতে আমাকে হঠাৎ বলে ওঠে, আচ্ছা আপনি সুইসাইড কেন করতে চেয়েছেন? আপনি জানেন না সুইসাইড করা মহাপাপ? হঠাৎ ঈশার মুখে এমন কথা শুনে আমি কিছুটা থমকে যাই, কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস আমার নেই। আমি নিচের দিকে তাকিয়ে হঠাৎ যা বললাম তা শুনে ঈশা চোখ বড় বড় করে আমার দিকে তাকায়। ওর যেন বিশ্বাসই হচ্ছে না আমার কথা। এমনটা আবার হয় নাকি? এটা কেমন করে হতে পারে? এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি আপনাদের কাছে গল্পটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।